তালা উপজেলা উন্নয়ন কল্পে সাংবাদিক ও সুধীজনদের সাথে ইউনোর মতবিনিময়। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। তালা থেকে সহকর্মী মোহাম্মদ লিটন হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঐক্যবদ্ধ তালা উপজেলা উন্নয়ন কল্পে সাংবাদিক ও সুধীজনদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 29 এপ্রিল বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. মান্নান, দপ্তর সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু, সদস্য বি.এম. বাবলুর রহমান, পার্থ প্রতিম মণ্ডল, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সহসভাপতি সাইদুর রহমান সাইদ, পাটকেলঘাটা প্রেস ক্লাবের এক অংশ, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সর্দার, সহসভাপতি নাজমুল হক খান, অপর অংশ সভাপতি হাসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদক আলামিন, তালা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সদস্য মিজানুর রহমান, বাবলুর রহমান, প্রভাষক নাইদ নাসির, প্রভাষক মোস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মির্জা সাকিব, প্রতিনিধি হায়াতুল ইসলাম, শাহজালাল আহমেদ সহ আরও অনেকেই। মতবিনিময় সভায় তালা উপজেলার নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল বলেন, তালা উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে তিনি তালা উপজেলাকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান। সাম্প্রতিক ইস্যুতে তাকে নিয়ে পত্রিকায় অনেকগুলো মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, সেখানে তাকে ছাত্রলীগের ট্যাগ লাগানো হয়েছে। তিনি বলেন, প্রকৃতপক্ষে যদি ছাত্রলীগের সংগঠনের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকতো তাহলে আমি এতদিনে বসে থাকতাম না, আমাকে ওই সময় প্রমোশন দেওয়া হতো। আরও বলা হয়েছে, 13টি দেশে নিজস্ব অর্থায়নে সফর করেছি, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য। তালা উপজেলার সাংবাদিকদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। এখন আমার বিরুদ্ধে যে সমস্ত সংবাদ পরিবেশন করা হচ্ছে সেটা ঢাকা কেন্দ্রিক। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তালা উপজেলাকে উন্নয়ন করতে সাংবাদিক ও সুধী সমাজ সার্বক্ষণিক আমার সঙ্গে রয়েছে। রেস্টোর দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ নিয়ম নীতিকে পুনঃস্থাপিত করো, এই জায়গাটা আমাদের ভুলে না যায়। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। বিশেষ করে আমাদের এই যে আগের যে একটা অবস্থা ছিল যে কোনো বিশেষ করে আমাদের সংবাদকর্মী ভাইদের সাথে কারো ঝামেলা হলে সাথে সাথে বলতো অফিসার ট্যাক্টফুল না, অফিসার রোডে আসো। সরকার কিন্তু সেই স্প্রিয়া থেকে সরে আসতেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সরকার কিন্তু এই স্প্রিয়ায় নেই এখন। আমাকে শতভাগ সমর্থন দিয়ে যাচ্ছেন আমার ডিসি স্যার এবং কমিশনার স্যার, যার কারণে কিন্তু আমি তালা নিয়ে আমি একদমই দুশ্চিন্তা করিনি। বিশেষ করে আপনাদের সাথে আমার সখ্য আছে, আপনাদের সাথে প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমি প্রত্যেকের সাথে স্মাইলিং ফেসে কথা বলি। কেউ কখনো বলতে পারেন না যে আমি কোনো সংবাদকর্মীকে কোনোভাবেই কষ্ট দিয়ে কোনো কথা বলেছি, কেউ বলতে পারবে না। আমি ধৈর্য সহকারে তার বক্তব্য শুনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামের যে সমস্যাগুলো আমি আপনাদের মাধ্যমে সমাধান পাই। কারণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমি যেতে পারি না, আমার আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারে না, আমার আইসিএম যেতে পারে না, আমাদের চেয়ারম্যান মেম্বাররা সবসময় কিন্তু ভোটের হিসাবের কারণে সবসময় কিছু বলতে পারে না। আপনার যেহেতু আপনি নির্ভীক সাংবাদিক, আপনার কোনো ভোটের ভয় নেই, আপনি আমাকে বলেন যে স্যার অমুক জায়গায় সমস্যা হচ্ছে, আমি সাথে সাথে ফোর্স পাঠাই, আমি সাথে সাথে আমার তহসিলদার পাঠাই। এই অ্যাডমিশনটাকে আমি সবসময় দিই, এতে কিন্তু আপনার একটা গুরুত্ব বাড়ে আপনার সমাজে। সুতরাং সেই জায়গাটিতে আমি এসিল্যান্ড সহ আমরা যত রাজি হোক না আমরা অ্যাডমিশন দিই। অর্থাৎ এই জায়গাটাতে আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের সাংবাদিক ভাইয়েরা তারা ঐক্যবদ্ধ আছে। আজকে আমাদের একটি প্রেস ক্লাবের একটি অংশ ভাইয়েরা আসে নাই, ওটা নিয়ে আমি এখনো মর্মাহত নই, কারণ আমি জানি যে আবার ডাকলে আসবে, কারণ ওখানে কারোর সাথে আমার সম্পর্ক খারাপ না। প্রত্যেক এমনকি যে ঘটনায় যে ইনসিডেন্সে আমাদের এক সাংবাদিক ভাইকে আমার সাজা দিতে হয়েছে, সেখানেও কিন্তু তার সাথেও আমার সুসম্পর্ক আছে। তিনি যেহেতু ভেতরের মানুষ, আমাদের সম্পর্কে কিন্তু অগ্নিপতি, যেহেতু আমাদের একজন অফিসারের হাজব্যান্ড তিনি, সুতরাং তার সাথেও কিন্তু আমার সম্পর্ক খারাপ না। কিন্তু আমি ওই যে বললাম, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পৃহা, সেই স্পৃহায় যে নিয়ম নীতিকে আবার পুনঃস্থাপিত করো, সেই জায়গাতে আমাকে খুব শক্ত হতে হয়েছে। কিন্তু একই সাথে আমি কিন্তু সাথে সাথে আমি আবার বলেছি যে আমরা মোটামুটিভাবে কালকে ছেড়ে দেওয়ার আয়োজনটা করব, এবং সেই জন্য আমার যে নথি, সেই নথিতে আমি কিন্তু দুর্বল ব্যবস্থাপনা রেখেছি। 2টি কাগজ তার স্বাক্ষর আছে, আমি পাঠিয়েছি একটি কাগজ, কারণ আমি জানি যে আমার এডিএম স্যার যখন নথি ধরবেন তখন একটি ত্রুটি পেলে তাকে জামিন দেওয়া সহজ হবে। সেই জায়গাটিতে কিন্তু আমি আন্তরিক থেকেছি।
তো যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সরকার নিয়ম নীতিতে কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে, সেই জায়গাটিতে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে একদম যদি সব জায়গায় আগের মতো একটু ভেবে থাকেন যে না আগে যেহেতু সাংবাদিক ভাইরা একজনের কষ্টে আর একজন কিন্তু এগিয়ে আসে, দ্বিধাবিভক্ত থাকলেও আমি জানি যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। সেই জায়গাটিতে আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, দ্বিধাবিভক্ত ছিলেন, একটু বাদল ছিলেন, কারণ আমরা জানেন আপনারা আমাকে চিনেছেন, এই কারণে আপনারা দ্বিধাবিভক্ত ছিলেন। কিন্তু আমি তালার প্রেক্ষাপটে কি এটাকে আমি দেখতে চাই না। তালায় আমরা ঐক্যবদ্ধ, কিন্তু এটা চলে গেছে ঢাকা প্রেক্ষাপটে। যে ঢাকা প্রেক্ষাপটে যখন রিপোর্টার লিখছে, এখানে কিন্তু তালার কোনো সংবাদকর্মী লিখছেন না, লিখছে সরাসরি ঢাকার কর্মী। তিনি আমাকে চিনেন না। আমাদের সাতক্ষীরার একজন প্রতিনিধি লিখেছেন, তারা আমাকে চিনেন না, কারণ আমাকে তো সবাই চিনবে না স্বাভাবিকভাবে, আমাকে চিনেন আপনি। সুতরাং আপনার মাধ্যমেই বার্তাটা যেতে হবে, সেই বার্তাটা আপনার ঢাকায় পৌঁছে দেবেন। ঢাকায় আমার মোটামুটি ভাবে বিভিন্ন প্রচেষ্টা যেভাবে সেভাবে আমি ম্যানেজ করেছি। এখনো বিপদ মুক্ত বলা যাবে না, কিন্তু আমি এটাকে বিপদে বলবো না যে এখানে কাজ না করতে হলে আরেক জায়গায় কাজ করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। সেই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, আমরা সেভাবে আমরা প্রশিক্ষিত। কিন্তু তারপরেও যেহেতু একটি জনপদ, একটি অবহেলিত জনপদের দায়িত্ব আমি নিয়েছি এবং প্রথমবার দায়িত্ব নিয়েছি। আপনি খেয়াল করেন যে আমাদের ব্যাচের প্রায় সবাই ইউনো হয়ে যাওয়ার পর আমার মেরিট পজিশন মাঝামাঝি, অথচ আমি হয়েছি একদম শেষে ইউনো। একদম দেখেন আমার ব্যাচমেটরা সবাই 1.5 বছর পার করার পর আমি ইউনো হয়েছি। তার মানে আমার চেষ্টা তদবির এতই কম, আমার উচ্চাকাঙ্ক্ষা এতই কম। আমি আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু তার জন্য নিজের জন্য কখনো তদবির করতে পছন্দ করি না। অথচ আমাকে ট্যাগ দেখা যাচ্ছে আমি ছাত্রলীগ করবো, আবার তারা কাগজপত্র খুঁজে পায়নি যে আমি আসলে কোন পদে ছিলাম কিনা। তো যাই হোক, কর্মী ট্যাগ দিয়েছে, কিন্তু কর্মী ট্যাগ দিলেও তো আসলে কাজ হবে না, কারণ ছাত্রলীগের কর্মী বঞ্চিত হয়ে বসে থাকবে, এরকম হয় নাকি? আওয়ামী লীগের সম্ভব ছিল নাকি? আমাকে বলা হয়েছে আমি অনেকগুলো সুবিধাজনক হেন কোনো পদ নেই, সেই পদে আমি ছিলাম। এটাও একটা অসত্য তথ্য, কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমি চাকরি করেছি বাঁকুড়া জেলায়, চাকরি করেছি নওগাঁ জেলায়, চাকরি করেছি চুয়াডাঙ্গা জেলায়, ইয়নো হয়েছি সবাই পরে। হ্যাঁ, তাহলে আমাকে কি বলা যাবে যে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ জায়গায় সবসময় ছিলাম? আমাদের যারা মোটামুটি ভাবে আমাদের ব্যাচমেট যারা 2 ছাত্রলীগের সাথে জড়িত ছিল, তারা আমরা দেখেছি যে সবসময় ঢাকার আশেপাশে পোস্টিং নিয়ে থেকেছে। এসিল্যান্ড ছিল হয়তো খুব সাভার দোহার এরকম জায়গায়। তো সেই জায়গা থেকে সুতরাং একটি অসত্য তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে আমি বিদেশ ভ্রমণ করে বেড়েছি, যে 9টি দেশে আমি আমার নিজের টাকায় ভ্রমণ করেছি। সেখানে আবার সেই টাকা আমি কোথেকে পেয়েছি? আমি এসিল্যান্ড অফিসের উপর আমার একটা বড় কর্তৃত্ব, সেখান থেকে আমি টাকা নিয়েছি। তো এসিল্যান্ডে এখানে আসলাম আমি কবে? 2024 সালে। আর আমি বিদেশ গিয়েছি কবে? 2021 সালে। চাকরি করা বছরের মাথায় 4 বছরের মাথায়, 3.5 বছরের মাথায় 2020 সালে গিয়েছি। তো এখানেও একটি পরিধানযোগ্য বক্তব্য আছে যে আমাদের ভিতরে অনেকেই আছে যারা একটু সিমসাম চাকরি করতে পছন্দ করে, তারা অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়, কিন্তু আমি সেটাকে রিস্ক নিয়েছি যে এসিল্যান্ড থাকবো না। মাত্র 49 দিন এসিল্যান্ড গ্রাজুয়েট করে চলে গেছি বিদেশে পড়তে, কারণ সরকারের একটা সুযোগ ছিল যে স্কলারশিপ নেওয়ার জন্য। সেখানে আইএলটিএস স্কোর ভালো ছিল আমার অনেক, এবং আমার একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে অফার এসেছিল, যার কারণে সরকারের রেস্টেন্ট দিন এটার জন্য কোনো তদবির লাগে নাই। আবার কম্পিটিশনটাও কম হয়েছে, কারণ তখন কোভিড-19 ছিল, করোনাকালীন সময়ের কারণে আমি স্কলারশিপ পাওয়া সহজ হয়ে গেছে। এবং মজার বিষয় কি জানেন, আমাদের সিভিল সার্ভিসে যারা স্কলারশিপ পায়, তারা তাদের সঞ্চিত অর্থ নিয়ে বউ বাচ্চা সহজ হয়। আমি আমার সঞ্চিত অর্থ নেই বলে আমি একা গিয়েছি। 1 বছর আমি আমার বাচ্চাদের ছাড়া থেকেছি, আমার নিজেকে ছাড়া থেকেছি, খুব কষ্ট হয়েছে আমার থাকতে। কিন্তু তারপরে ওখানে আমি আমার টাকা কিছু সেভ করেছিলাম, মাত্র সম্ভবত মাত্র 700 পাউন্ড নিয়ে, যেটা বাংলাদেশ টাকায় 1 লক্ষ টাকা একটু বেশি হয়। এই টাকা নিয়ে আমি ইউরোপ ঘুরে আসছি।